মেসি যখন প্রথম ইন্টার মায়ামিতে গেল, আপনাদের মনে আছে যে ও যে প্রথম শিরোপাটা জিতলো, জেতার পরে যখন ট্রফি নিতে গেল, নিতে যাওয়ার পরে ও হচ্ছে ইন্টার মায়ামির সাবেক ক্যাপ্টেনের ডাক দিল। ওই সাবেক ক্যাপ্টেন মেসি দলে যোগ দেওয়ার পর থেকে আর মাঠে নামতে পারে না, কারণ দুজনের প্লেয়িং পজিশন একই, ও মাঠের বাইরেই থাকে। তো এইটা যে ওই ছেলেটার জন্য কত বড় দুঃখজনক সেটা ফিল করতে পেরেই ওই ছেলেটাকে দিয়ে ট্রফি নেওয়া হলো। কালকে এই জিনিসটা আমরা আবার দেখলাম। কালকে ট্রফি জিতলো তামিম ইকবাল, বরিশাল টানা দ্বিতীয়বার ট্রফি জিতলো, এবং সেই ট্রফি নেওয়ানোর জন্য তামিম ইকবাল ডাক দিল শান্তকে, যে কিনা জাতীয় দলের অধিনায়ক, কিন্তু বরিশাল দলে তার আসলে ওই পজিশনের জন্য খেলা হচ্ছে না, বেশিরভাগ ম্যাচ খেলতে পারে না, সাইড বেঞ্চে বসে থাকতেছে। দিস ইজ তামিম ইকবাল, যে আসলে আমাদেরকে মেসির কথা মনে করায় দিতে পারে বাংলাদেশে বসে। আপনাদের কাছে একটু অতিকথন মনে হতে পারে, কারণ আপনারা বেশিরভাগই আসলে তামিম যেটা বলছে যে ইয়ান, তামিমিয়ান, সাকিবিয়ান এই ভাগে বিভক্ত। ফলে তামিম ভক্তরা এটা শুনে খুব খুশি হবেন যে দাদা তামিমের প্রশংসা করছে, সাকিব ভক্তরা ক্ষুব্ধ হবেন যে কেন সে তার প্রশংসা করা হলো। এইটাই এখন বাংলাদেশের কালচার। তামিম এটা প্রবল বিরোধিতা করে, এবং এখন আল্লাহর হস্তে হলেও এই জিনিসটা বন্ধ করতে অনুরোধ করে আসলে তার এটা শেষ করলো। তো আমি জানি না, এবং আমি অনুমান করি যে আমরা এই অনুরোধ রাখবো না। এই জায়গাটায় আমরা খুব পারদর্শী যে আমরা যে যত বড় গুণী লোকই আমাদের যেভাবে বিভক্ত হতে নিষেধ করুক, আমরা এটা করব না। কিন্তু তারপরেও আমি একটু এই খানের কথা বলতে চাই, চট্টগ্রামের এই খান সাহেব, যিনি বরিশালের হয়ে ট্রফি জিতালেন। এবং আমি একটু বলতে চাই যে পারফরমেন্সটা তো আপনারা দেখছেন, সে এই 3টা বিপিএল ফাইনালে কি করছে ম্যান, সে আসলে বয় অফ ফাইনাল। ফলে পারফরমেন্সের ব্যাপারটা নিয়ে খুব বলতে চাই না। আমি আসলে তামিম আমাদের কি দিয়ে গেল, তামিম নৈতিকভাবে, মানসিকভাবে এবং বড় হৃদয়ের জায়গা থেকে আমাদেরকে এই বিপিএল সহ এই যে আমাদের ঘরোয়া ক্রিকেট সারাউন্ডিংসে কি দিয়ে গেল সেটা একটু কথা বলতে চাই। দেখেন, আমি সবসময় বলি তামিমের কোয়ালিটির প্লেয়ার আমাদের পাইতে খুব বেশি দেরি করতে হবে না। এমন না যে তামিম ওয়ার্ল্ড লেভেলে ডমিনেট করার মতো খেলোয়াড়। তামিমের কিছু ইনিংস আছে, কিছু ম্যাচ আছে যেটাকে আপনি অবশ্যই ওয়ার্ল্ড লেভেলে ফাইট করার যোগ্য বলে মনে করতে পারেন। তার লর্ডসে সেঞ্চুরি বা ইংল্যান্ডে 2টো সেঞ্চুরি, এশিয়া কাপে টানা 4টা 50, এগুলো অবশ্যই গ্লোবাল স্ট্যান্ডার্ড পারফরমেন্স। কিন্তু আমি পারফরমেন্স দিয়ে তামিমকে চিনতে চাই না। যে তামিম 15-16 হাজার ইন্টারন্যাশনাল রান করছে, এটা দিয়ে তামিমকে চিনতে চাই না। ইভেন এই যে বিপিএলে তামিম, বিপিএল ফাইনালের তামিম, এইটাও আমি আসলে খুব বেশি মাথায় নিতে চাই না। আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্যালি বিপিএল ফাইনাল মানেই তামিম। সে ফাইনালে তার দল উঠলে সে তার চ্যাম্পিয়ন করে বের হয়ে নিয়ে আসে। আর ওইটা লাকের কোনো ব্যাপার না যে সে আসলে ওই দলে থাকে, কোনো ক্রমে জিতে আসে। আমরা তো দেখছি সাইড বেঞ্চে বসে চিল্লাপাল্লা করে জিতেও অনেকে ট্রফির দাবিদার হয়। তামিমের ব্যাপারটা তা না, তামিম রীতিমতো ফাইনালে পারফর্ম করেই দল বের করে নিয়ে আসে। এখন পর্যন্ত বিপিএল ফাইনালের সর্বোচ্চ ইনিংসটা তার 145 সম্ভবত ছিল ইনিংসটা, আনবিলিভেবল একটা ইনিংস। কুমিল্লারে যেভাবে চ্যাম্পিয়ন করলো, সে ভিন্ন ভিন্ন দলের হয়ে যখনই ফাইনাল খেলছে ব্যাটে রান আছে। এখন পর্যন্ত বিপিএল ফাইনালের হিস্ট্রিতে সবচেয়ে বেশি রান তার, সবচেয়ে বেশি রান তার, তার আশেপাশে কেউ নাই। তার নিকটতম কম্পিটিটর হচ্ছে ক্রিস গেইল। কিন্তু এইগুলো দিয়ে আসলে তামিমকে চেনা যাবে না। ফ্রম দ্য বিগিনিং ডে আমি একদম তামিমকে বলি যে তামিম হচ্ছে সবচেয়ে বড় কলিজাওয়ালা খান। এমনিতে ওদের ফ্যামিলির, আমি জানি না আপনারা ওদের ফ্যামিলির বাকিদের সম্পর্কে কতটা জানেন। আপনারা তো আসলে মিডিয়ায় দেখেন, ফলে মিডিয়ায় অনেক রকম রং চং মাখানোর জিনিস দেখেন, ওদের এক একজনের এক এক রকম রূপ দেখেন, কিন্তু ওদের ফ্যামিলির একটা কমন রূপ আছে। আমি সবসময় বলি যে এই রূপটা তৈরি করে দিয়ে গেছেন ইকবাল খান, বাংলাদেশের খেলাধুলার অন্যতম বড় সারথি। তার হাত ধরে যে কত ক্রিকেটার তৈরি হয়েছে। আপনারা চেনেন আকরাম খান, নাফিস ইকবাল আর তামিম ইকবাল। এর বাইরে যারা আছে, ইকবাল খানকেও আপনারা ঠিক মতো চেনেন না, অকাল প্রয়াত। তামিমের বাকি যে কয়টা চাচা প্রত্যেকে কিন্তু টপ লেভেলে ক্রিকেট খেলছেন। এখন ধরেন বিজনেস করেন বা করেন, ওনারা কেউ রেলওয়েতে খেলছেন, কেউ আবাহনীতে খেলছেন। একটা ভাই সম্ভবত ওরকম বড় কোনো জায়গায় খেলেন নাই, কিন্তু বাকিরা সবাই টপ লেভেলে খেলছেন। এবং তারা যে কত অসাধারণ মানুষ। আপনি কোনো সময় যে খোয়াজা হোটেল, যেটা এই এম এ আজিজ স্টেডিয়ামের ঠিক অপোজিটে, কাজী দেউড়ির একদম কোনাটায়, ওখানে গেলে দেখবেন তামিমের একজন চাচা বসে আছেন। বেশিরভাগ সময় ওখানে বসেন ওই খোয়াজা হোটেলে। ওনার সঙ্গে কথা বললে টের পাবেন যে কত বড় কলিজার। ওরা হচ্ছে ফ্যামিলিগতভাবে ওই রকম, যে একটা বিশাল কলিজা, যেমন বিশাল দেহ সেরকম বিশাল কলিজা। তামিম হচ্ছে এটার একটা আলটিমেট বহিঃপ্রকাশ। ও যারে ভালোবাসে, ভালোবাসার মতো ভালোবাসে, এবং ওর ব্যাপারটা হচ্ছে যে কলিজা দিয়ে ভাবতে চায় ব্যাপারটা।
ধরেন ওই যে এক হাতে ব্যাট করতে নামছিল এশিয়া কাপে, ওই ব্যাপারটা কিন্তু এমন না যে সে জানে সে নামলে দল জিতবে বা হারবে, ওইটা মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সাইকোলজিটা হচ্ছে যে আমার টিমমেটরা ওখানে ফাইট করতেছে, আমার একটা হাতে গুলি লাগছে, কী হয়েছে, আমার যাইতে হবে, আমার এখানে যুদ্ধ করতে হবে। ওর কাছে ব্যাপারটা এরকম। আমি একবার লিখছিলাম যে মাস্টার দা ফ্রম চট্টগ্রাম, অ্যানাদার মাস্টার দা ফ্রম চট্টগ্রাম, এটা নিয়ে বেশ ট্রল হয়েছিল এবং খুব শিক্ষিত লোকেরা ট্রল করছিল। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে সবচেয়ে বেশি ট্রল করছিল তার মিডিয়াতে কদিন পরে দেখলাম, সে একটা বড় ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করে, তার মিডিয়াতে কদিন পরে একজন ইন্ডিয়ান ক্রিকেটারের চে গুয়েভারার সঙ্গে কম্পেয়ার করে হেডিং করা হয়েছে। তো চে গুয়েভারার সঙ্গে যদি একজন ইন্ডিয়ান ক্রিকেটারের তুলনা করা হতে পারে, আমাদের চিটাগাংয়ের এত বড় যোদ্ধারে আমরা কেন মাস্টারদা বলবো না এবং সেটা কেন ট্রলের সাবজেক্ট হবে, এটা এখনও আমি বুঝতে পারিনি। সেজন্যই আজকে মাস্টারদা শব্দটা হেডিংয়ে লাগালাম। মাস্টারদার কথা নিশ্চয়ই আপনারা জানেন, মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা, চট্টগ্রাম থেকে আসছে এবং আমি বিশ্বাস করি যে চট্টগ্রামের লোকেদের ভেতরে এই মাস্টারদার ব্যাপারটা আছে বলেই আমরা একজন তামিম ইকবাল খান পাই। এই যে তামিম চলে গেল, তামিম তো এই যে সম্ভবত লিজেন্ড লিগে যাবে, ওইটা অবশ্য একটু অনিশ্চয়তায় পড়ে গেছে। গতকালকে সাকিবের শুরু করার কথা ছিল, গতকালকে সে খেলে নাই, সে তো তার দলের ক্যাপ্টেন ছিল। পরে একটা গুঞ্জন শুনলাম যে সাকিব আদৌ এই লিগ খেলবে না। এখন তামিমও খেলবে কিনা আই এম নট কোয়াইট শিওর। যাই হোক, তামিম যদি খেলে তো ভালো, না খেলে ঘরোয়া ক্রিকেট তো খেলবে, এরপরেও বিপিএল খেলবে। কিন্তু কার্যত কালকে তামিম, আমাদের যে তামিম শো, এটা শেষ হলো। কালকে অফিসিয়ালি তাকে মোমেন্টও দেওয়া হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করার জন্য। ফলে তামিমরে এখন পুনর্বিবেচনার সময় আসছে। মানে তামিমরে আপনি চাইলে রিভিউ করতে পারেন যে তামিম কি দিয়ে গেল, কি নিয়ে গেল। তো আমি বারবার বলি যে তামিম দিয়ে গেল, তামিম ওই যে হাজার কয়েক রান ওটা নিয়ে নেয়, ওইটা না করলেও তামিম আমাদের কাছে তামিমই থাকতো। সেইটা সে আসলে তার ওই যে পোস্ট ম্যাচ রিয়াকশন দিতে এসে সে বুঝাই দিল যে সে আসলে কি দিয়ে গেল। সেই যাদের কাছে অনুরোধ করলো যে আপনারা দয়া করে এই যে ইয়ান আর থাকেন না, সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, এগুলো থাকেন না, এটা বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন এটা কেন জরুরি, আমি যদি ওর এই কথার একটু ভাব সম্প্রসারণ করি, বাংলাদেশের ক্রিকেট চিরকাল চলে আসছে পুরো টিমরে সবাই সমর্থন দিচ্ছে। আমরা আইসিসি ট্রফিতে যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, আমরা দেখতে চাই না যে রানটা কার ব্যাট থেকে বের হয়েছে, কে বড় স্কোরার। আপনি আজও বলতে পারবেন না আইসিসি ট্রফি ফাইনালে কে সর্বোচ্চ রান স্কোর করছিল, একটু আপনার ঘুটে বলতে হবে কে সবচেয়ে বেশি উইকেট পাইছিল, কিচ্ছু যায় আসে না। আপনি দেখবেন ওই টিমের প্রত্যেকে সমান অন করে এবং আমরা প্রত্যেককে সমান ভালোবাসি। কি দরকার আমাদের এইগুলা, আমার অমুক খেলোয়াড়, তোমার অমুক খেলোয়াড়। আপনাদের যাদের তামিম, সাকিব কি তাদের না, মাশরাফি কি তাদের না, আর সবাই আমাদের। বুঝলাম সাকিব মাশরাফি পলিটিক্যাল কারণে একটু অ্যাভয়েডেবল, তাহলে বাকিদের কেন, ওই যে মুশফিক, রিয়াদ, এদের নিয়ে কেন ভাগাভাগি? ন্যাশনাল টিমের জার্সি যখন যে পরে, ও তো অবশ্যই আমার। সে যদি আমার পরমতম শত্রু হয়, জানেন এই ন্যাশনাল টিমে আমি যখন কাভার করছি সেই সময় টানা 3 বছর আমার সঙ্গে একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার কথা বলেন নাই। আমার দেখলে পাশ কাটায় গেছেন, সালামের উত্তর দিতেন না। কোনোদিন আমার ফিল হয় নাই যে এই লোকটা নিয়ে একটা বাজে স্টোরি করে। এবং শুধু সেই কারণে 3 বছর পরে ভদ্রলোক আমার ডেকে একটা ইন্টারভিউ দিচ্ছেন। তার একটা বিশেষ উপলক্ষ হলো, সে উপলক্ষে অনেকেই ইন্টারভিউ দিচ্ছিলেন। তখন উনি আমার একটা মেসেজ দিচ্ছিলেন, আপনি চাইলে আমার একটা ইন্টারভিউ নিতে পারেন। আমি খুব অবাক হয়ে ফোন করলাম, উনি বললেন যে আপনি 3 বছর ধরে যে সহনশীলতা এবং যে ভদ্রতা দেখাচ্ছেন, যে আমি আপনাকে অ্যাভয়েড করি তারপরও আপনি যে ভদ্রতা দেখাচ্ছেন সেজন্য আপনার এটা প্রাপ্য। এই যে ব্যাপারটা, যে আপনার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, আপনার ব্যক্তিগত অপছন্দ থাকতে পারে, আপনার সঙ্গে পলিটিক্যাল দ্বিমত থাকতে পারে, কিন্তু যখন সে পরে বাংলাদেশের জার্সিটা পরে, ওই জায়গায় কোনো ভাগাভাগি নাই। একটা জিনিস মাথায় রাখবেন, ওই জায়গায় আপনি যখনই ভাগাভাগি করেন, আপনি যখনই দর্শক হিসাবে নিজের যে কোনো একজনের সাপোর্টার ভাবেন, আপনি তখন বাংলাদেশ দলটা ছোট করেন। বাকিরা কি কেউ ছোট? দলের সবচেয়ে জুনিয়র, সবচেয়ে কম পারফর্মার ওই ছেলেটাও তো আপনার, ওই ছেলেটার জন্য আপনার গলা ফাটাইতে হবে। আমি দেখি শুধু সাকিবিয়ান তামিমিয়ান প্রবলেমটা তো এই না, আমি দেখি যারা একটু খারাপ পারফর্ম করে তাদের নিয়ে আমরা ট্রল করি, ট্রল তো করবোই। আমি নিজে একটা ট্রল পেজ খুলছি, আপনারা ওইটাতে একটু লাইক টাইক দিন। ট্রল তো করবোই, কিন্তু ডিজোন করেন না কাউরে, ডিজোন করেন না। এই যে শান্ত খারাপ করে বা সে খারাপ করতেছে, শান্তরে আমরা ট্রল করব, কোনো সমস্যা নেই, ট্রল করব, কিন্তু ডিজোন করেন না। আমি দেখি আমাদের মধ্যে সেই ডিজোনারশিপটা চলে আসছে। আমরা একজনের ভক্ত, আমরা তাকে নিয়ে থাকতে চাই। ভাই, সে যদি সর্বকালের সেরা খেলোয়াড়ও হয়, আপনার প্রিয় তারকাটার মধ্যে যদি আমি ডন ব্র্যাডম্যান ইনজেক্ট করে দেই,
বা ওয়াসিম আকরাম ইনজেক্ট করে নেই, বা ধরে নিলাম এমন একজন খেলোয়াড় বানাইলাম যে একাধারে নন ব্র্যাডম্যান, ওয়াসিম আকরাম এবং শেন ওয়ার্ন তিনটাই সেরা, তারপরে সে কিন্তু ক্রিকেট খেলতে পারবে না, তার মাঠেই নামতে দিবে না কেউ, তার তো 10 জন আরও লোক লাগবে, ম্যাচ জেতা তো দূর কি বাত। ফলে মাথায় রাখবেন যে দিস ইজ ক্রিকেট, দিস ইজ টিম গেম। আপনি একজনের ভক্ত হওয়া মানে আপনি টিমরে ডিজোন করতেছেন। আপনি ভক্ত হবেন, একজনের ভক্ত হবেন, আমি লিওনেল মেসির মারাত্মক ভক্ত, কিন্তু তার মানে আর্জেন্টিনা বাকিদের ছোট করতে পারি না। আরও একটু বড় করে বললে আমি আর্জেন্টিনার ভক্ত, আমি টোটাল ফুটবলটারে ছোট করতে পারি না। আর্জেন্টিনা একা একা খেলে কিছু জিততে পারবে? জিততে পারবে না। 36 বছর আর্জেন্টিনা কিছু জেতে নাই, তো কী হচ্ছে? তারপরেও আর্জেন্টিনার ভক্ত ছিলাম, আমরা থাকবো। আপনারা যারা আর্জেন্টিনার ভক্ত তারা জানেন যে এইটাই সিস্টেম, এইটাই সিস্টেম। আপনার প্রিয় খেলোয়াড় কখনো খারাপ করবে, কখনো ভালো করবে, তারপর পুরো টিমটাকে সাপোর্ট করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ওই খেলোয়াড় থাকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই খেলোয়াড় থাকবে না। এই যে সাকিব নাই, তামিম নাই, মাশরাফি নাই, আর দেখতে দেখতে কয়েকটা দিনের মধ্যে মুশফিক রিয়াদও নাই হয়ে যাবে। কার ইয়ান হবেন? দুদিন পরে নাহিদ ইয়ান হবেন, রিশাদ ইয়ান হবেন, জাকির ইয়ান হবেন, তারাও তো একসময় ফুরায় যাবে। তারপর এভাবে বারবার বদলাইতে থাকবেন। আপনি এই হিরো ছাড়া কাউরে চিনবেন না, এটা হয়। আপনার হিরো ফল করতে পারে যে কোনো সময়, ফল করলে আপনি মাথা নিচু করে দল ছেড়ে চলে আসবেন। আমরা যারা মাশরাফিয়ান ছিলাম তারা তো ফল করছে, ফল করার পরে, বা সাকিবিয়ান তারা ফল করছে, কি হয়েছে? আমাদের কি এখন চলে যেতে হবে? এত সোজা? আমরা বাংলাদেশিয়ান, আমরা তো কারোর ইয়ান না। এটা মাথায় রাখবেন যে আমরা কোনো খেলোয়াড়ের ইয়ান না, আমরা হচ্ছে বাংলাদেশিয়ান। এর ভিতরে আমরা বিশেষ বিশেষ খেলোয়াড়ে ভালোবাসবো। আমি তো বলি যে রিশাদ, নাহিদ, তারপরে জাকের, এদের প্রতি আমার এখন ভালোবাসাটা একটু বেশি। মৃত্যুঞ্জয় বা এই যে তানজিম সাকিব, একটু ভালোবাসাটা বেশি টের পাই। তাই বলে যারা আমার সঙ্গে পরিচিত না বা যাদের প্রতি এই ভালোবাসাটা নাই, ওদের ডিজন করা যাবে না তো? তাহলে বাংলাদেশকে ডিজন করা হয়ে যাবে। যাই হোক, আমি জানি আপনাদের কাছে এগুলো জ্ঞানের প্যানপ্যানানি লাগতেছে। এনিহাও, মানে আপনাদের জেনারেশনটা খুবই জোশেলা জেনারেশন। আপনাদের জেনারেশনটা অনেক কিছু নতুন করতে পছন্দ করে এবং নতুন করেও, কিন্তু এনিহাও আপনারা কেন যেন ভাবতে চান না। একটু ভাববেন, ভাবলে অনেক কিছু বেটার মনে হবে, অনেক কথারে বেটার মনে হবে। আপনাদের অনেকের তামিমের কালকের কথাটারে তেতো মনে হচ্ছে, ওই ধারাবাহিকতায় আমার এই কন্টেন্টটাকেও আজকে আপনাদের কাছে বোরিং এবং জ্ঞানের প্যাচপ্যাচানি মনে হচ্ছে। এইটা করেন না, মানে একটু ভাবেন। এই যে কথাগুলো বললাম, আক্রমণ করি নাই, সব কিছুর আক্রমণ হিসাবে নেবেন না। আমি এই আরেকটা প্রবণতা দেখতে পাই এই ফেসবুকের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইচ অ্যান্ড এভরি ডায়ালগ আপনারা আক্রমণ হিসাবে নেন। আমরা আক্রমণ করতেছি না ভাই, আমরা আপনার হাতে ধরে বলতেছি, অনুরোধ করতেছি যে জাতীয় দলের পাশে থাকেন, জাতীয় দলের পাশে থাকেন। জাতীয় দল আপনারা জানেন না, আপনারা ভুলে গেছেন হয়তো, বা বেশিরভাগ শোনেন নাই। একবার বাংলাদেশ জাতীয় দল থেকে 45 জন বা 65 জন ক্রিকেটার যারা টপ লেভেলে আছে সবাই স্ট্রাইক করছিল যে আমরা জাতীয় দলে খেলবো না। ঠিক ওই অবস্থায় একটা বিদেশি দল বাংলাদেশ ট্যুরে আসছিল, 3 ম্যাচের সিরিজ ছিল। তখন জাতীয় দল বলে একটা দলকে নামায় দেওয়া হয়েছিল, মূলত ইউনিভার্সিটি খেলোয়াড় এবং লিগের কয়েকজনকে পাওয়া গেছিল, তাদের দিয়ে একটা বাংলাদেশ দল মাঠে নামানো হয়েছিল। ওটা ক্যাপ্টেন ছিলেন মাহফুজ ভাই। মাহফুজ ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন। মাহফুজ ভাই আমার বাগেরহাট জেলার ছেলে, এই জন্য মাহফুজ ভাইয়ের নামটা মনে থাকে না, তবু ওই দলের কারোর নাম আর কারোর মনে নেই। কিন্তু ওই দলটার খেলা দেখতেও কিন্তু স্টেডিয়ামে সেই আমলে লোক হয়েছে, স্টেডিয়ামে লোকজন গেছে, কাউরে কেউ চেনে না। আরে ভাই, নিজের দলের কাউরে চেনে না। এরকম একটা খেলা হচ্ছে যে আমার দলের হয়ে, আমার বাংলাদেশ দলের হয়ে কারা খেলতেছে, আমরা কাউরে চিনি না, কাউরে চিনি না, একবার দিব্য সত্যি কাউরে চিনি না। তারপরে সেই বাংলাদেশ দলরে আমরা সমর্থন কম করছি। আজকে যদি উপরওয়ালা না করে কোনো কারণে 1 মাস 2টা মাসের জন্য এই যে চেনা মুখগুলো কেউ বাংলাদেশ দলের হয়ে না খেলে, যদি রাম শ্যাম যদু মধু ওই জার্সিটা পরে মাঠে নামে, আমি একই রকম স্যালিউট দেবো। আপনি এই যে কথা শুনতেছেন, হয়তো খেলতে পারেন, আপনি কোনো কারণে যদি বাংলাদেশ দলের জার্সি পরেন, আমার কাছে আপনার গুরুত্ব সাকিব তামিমের মতো একই রকম থাকবে। এই মনটা অর্জন করেন, তাহলে দেখবেন দুনিয়াটা সহজ হয়ে যাবে। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আমরা আসেন আরেকবার সবাই বাংলাদেশিয়ান হয়ে উঠি।